ভোটটাকে এখনো আমরা আগে চাই, কারণ বাংলাদেশের সেই সক্ষমতা আমরা গণভোট প্রসঙ্গে ডক্টর মান্নান আমরা গণভোট প্রসঙ্গে আসবো। আমি এরকম এই পর্যায়ে যদি, কারণ অনেকগুলি প্রশ্ন রয়েছে, আপনি যদি এই পর্যায়ে শুধু জানতেন, মানে আমাদের বলতে যে নিরপেক্ষতা প্রশ্ন কিন্তু বলছেন, সেটা কি আপনাদের কোনো উপদেষ্টা নিয়ে ঝামেলা, মানে এই কোনো একটা উপদেষ্টার প্রত্যেক চান নতুন কোনো উপদেষ্টা? আমরা 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 কখনো কোনো ইন্ডিভিজুয়াল উপদেষ্টার পদত্যাগ চাইনি। বা সরকার মানে ডক্টর ইউনূসের আন্ডারে ইলেকশনের ব্যাপারে আপনাদের কোনো আপত্তিও এই পর্যায়ে নাই? না, এই পর্যায়ে আমাদের দল থেকে এরকম কোনো আপত্তি নেই। কিন্তু যে নিরপেক্ষতার কথা আপনারা প্রশ্ন তুলছেন, সেই নিরপেক্ষতা কার ব্যাপারে আসলে? মানে এটা কি ডক্টর ইউনূসের ব্যাপারে এটা নাকি মানে কার? এই নিরপেক্ষতার বিষয়টা হচ্ছে গোটা অন্তর্বর্তী সরকারের অবস্থানগত ব্যাপারে। যেরকম লন্ডন বৈঠক হয়েছে, লন্ডন বৈঠকের পরে কিন্তু আমরা আমাদের অবস্থান ব্যক্ত করেছি। লন্ডন বৈঠকের পরে যেভাবে একটা দলের সাথে প্রেস ব্রিফিং হয়েছে, এটা বাংলাদেশের জনগণ সুন্দরভাবে নেয়নি। এটা বাংলাদেশের যে আমাদের পলিটিক্যাল কালচার, এটাকে খেলাপ করেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় ডিসিশন মেকিং এর ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক জায়গায় অধিকাংশ দলের মতামতকে উপেক্ষা করে একটা দলের প্রতি সমর্থন। ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন? না, আমরা ডক্টর ইউনূসের সরকারের যে সামগ্রিক ডিসিশনের ডক্টর মান্নান, মানে বৈঠক করেছেন ডক্টর ইউনূস, আপনি অবস্থানের কথা বলছেন, সার্বিক সরকারের কথা বলছেন, কেন আপনি ডক্টর ইউনূসের কথা কেন বলতেছেন না? যে তার নিরপেক্ষতা আপনার প্রশ্ন আছে? ডক্টর ইউনূসের যে সমালোচনা বা তার ব্যাপারে আমাদের যে বক্তব্য, সেটা কিন্তু আমরা দলীয়ভাবে দিয়েছি। সেটা তো আমরা বলেছি, আমাদের অবস্থান ব্যক্ত করেছি। এখানে তো আমরা কোনো কিছু বলছি না যে অমুকের প্রতি আমাদের ভালোবাসা আছে, অমুকের প্রতি আমাদের নাই, এটা তো আমরা বলছি না। কাজেই আমরা বলতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি যদি কোনো জায়গায় কি কোনো দিকে হেলে পড়েন, তাকে তো আমাদের বলার সুযোগ দিতে হবে। তার অর্থ এই না যে আমরা তার প্রতি অসন্তুষ্ট বা তার কার্যক্রমে আমরা আমরা তার বিরুদ্ধে বলছি। জামায়াতে ইসলামের অবস্থান হচ্ছে আমরা তার বিরুদ্ধে বলছি, কিন্তু তার বিপক্ষে আমরা অসন্তুষ্ট নই। ঠিক আছে, বোঝা গেল। না, আমরা তো তাকে তার রাইট ট্র্যাকে রাখার জন্য আমাদেরকে বলতেই হবে, এবং আমরা আরো বলবো। ওকে, আপনি আরো বলবেন, তবে তার বিরুদ্ধে আপনাদের কোনো অনাস্থা নাই, কিন্তু তার বিরুদ্ধে কিছু অসন্তুষ্টি আছে, আমি যদি এটাকে এইভাবে সামারাইজ করি। এই প্রশ্নটা আসলে আমরা ডক্টর মান্নানকে দিয়ে শুরু করতে চাই, এবং হেলাল ভাইয়ের কাছে আমরা এরপরে এটার ব্যাপারে হেলাল ভাইয়ের অবস্থান একটু জানবো, বিএনপির অবস্থান একটু জানতে চেষ্টা করবো। সেটা হচ্ছে যে বর্তমানে নিরাপত্তা উপদেষ্টা জনাব ডক্টর খলিলুর রহমান ভারতের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার সঙ্গে বৈঠক করেছেন জনাব অজিত দোভালের সঙ্গে। এই বৈঠককে আপনারা আসলে কিভাবে দেখছেন? আপনি কি মনে করছেন যে এই বৈঠক খুব জরুরি ছিল? এই বৈঠকটা কেন হচ্ছে বলে আপনার মনে হয় ডক্টর মান্নান? আমরা হেলাল ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি। না, হেলাল ভাই একটু পরে বলবেন, আমরা একটু ডক্টর মান্নানকে শুনি। জি ডক্টর মান্নান। জি, ধন্যবাদ। দেখেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে এখনো পর্যন্ত কোনো ব্রিফ দেওয়া হয় না এভাবে যে কেন কি কারণে জরুরিভাবে ওনারা গিয়েছেন, এবং ওখান থেকে ফিরে এসে ওনারা যখন প্রেস ব্রিফিং করবেন, তখনই আমরা বুঝতে পারবো যে কি কি কারণে সেখানে যাওয়া দরকার ছিল, কি কি কারণে যাওয়া দরকার ছিল না। কাজেই পুরো বিষয়টা অস্পষ্ট থাকা অবস্থায় এখানে কোনো মতামত দেওয়াটা আমি যৌক্তিক মনে করি না। এই ব্যাপারে আমি একটু জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন, যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে দিল্লি গিয়েছেন, এবং সেই ক্ষেত্রে কি বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে বা কি নিয়ে আলোচনা হচ্ছে তা আপনি কি মনে করেন? কেন গিয়েছেন তিনি সেখানে? এইটা আমি দেখলাম যে আপনার কলম্বো সিকিউরিটি কনক্লেভ একটা অনুষ্ঠান, এটা নয়াদিল্লির ফরেন সার্ভিস একাডেমিতে হচ্ছে। আমি দেখলাম এটা একটা বৈঠক হচ্ছে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টা এবং আরো অন্যান্য দেশেরও নিরাপত্তা উপদেষ্টা মনে আছে। সেখানে আমি আজকে পত্রিকায় দেখলাম যে বলছে যে বাংলাদেশ তার আভ্যন্তরীণ নিরাপত্তা এবং আভ্যন্তরীণ ব্যাপারে অন্য কারো হস্তক্ষেপ কামনা করে না। তার মানে আগে হস্তক্ষেপ হয়েছে। সুতরাং এই বিষয়টা আমাদের নিরাপত্তা উপদেষ্টা যেটা বলেছে, এটা আমি তার সাথে একমত হই যে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে, আমাদের রাজনীতির বিষয়ে, আমাদের নিরাপত্তা বিষয়ে আমাদের বক্তব্যটাই আর কি প্রধান হয়ে উঠবে। আমরাই আমাদের নিরাপত্তার কথা বলবো। এজন্য আমাদের দেখবেন যে পররাষ্ট্র নীতিতে
আমরা একটা কথা বলেছি যে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ ওই যে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান, এই নীতির থেকে কিন্তু বিএনপি যে পরিবর্তন ঘটাবে, সবার আগে বাংলাদেশ, তারই একটা প্রতিধ্বনি যদি মনে হয় আজকের এই বক্তব্যটাকে। আপনি আবার বলতে পারেন তাহলে কি নিরাপত্তা উপদেষ্টা আপনাদের ফরেন পলিসিতে কথা বলছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি আজকে যে কথাটা এটা বলেছেন, তো একটু মনে করার কারণই আছে যে হঠাৎ করে ডক্টর খলিলুর রহমান বিএনপির অনেক প্রিয় হয়ে উঠেছেন, যে ডক্টর খলিলুর রহমানের না আমাদের প্রিয় হয়ে, আমি তো এই জন্যই বলছি খালিদ ভাই যে আপনি এটা বলবেন আমি জানি যে উনি, আমি পত্রিকার হেডলাইন দেখে বলছি। কারণ খেয়াল করেন হেল ভাই, এই ডক্টর খলিলুর রহমানকে উপদেষ্টা পরিষদে থাকতেই দেওয়া হবে না। এখন হচ্ছে ডক্টর খলিলুর রহমান হচ্ছে বিএনপির সবচেয়ে প্রিয় উপদেষ্টাদের একজন। আমার কোনো অসুবিধা না, এটা কিন্তু খালিদ ভাই, আমি কিন্তু আমার কথা যদি আপনার এটা মনে হয় তাহলে আমি মনে করছি আমাকে আপনি আমার ভুল হচ্ছে। আমি বলছি যে পত্রিকা রিপোর্ট দেখলাম যে বলছে যে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার নীতি মেনে চলার জন্য দুই পক্ষকে আহ্বান জানিয়েছে। আমি সেখানে বলছি যে বিএনপি এইটা বিশ্বাস করে। এখন বিএনপির এই বিশ্বাসের সাথে উনার কথা যদি মিলে যায় তাহলে তো আপনি বলতে পারবেন উনি আমাদের না। এই ব্যাপারে আমাকে একটু টাইম দিন। জি জি, একটু ছোট করে যদি বলেন ডক্টর মান্নান। জি জি, আসলে বাংলাদেশ জামাত ইসলামী বরাবরের মতোই কিন্তু ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের সাথে প্রতিবেশীদের সম্পর্কের কথা বলে। আমরা আরো খুশি হতাম যে উনি যেরকম ন্যায়ানুগ এবং বাংলাদেশ তার অবস্থান ব্যক্ত করবে, কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া যে বন্দি বিনিময় চুক্তি কিন্তু আমাদের সাথে ইন্ডিয়ার আছে, এ ব্যাপারে উনি কোনো কথা বলেছেন কিনা এটা আমাদের জানা নেই। আর আমাদের ভাইয়েরা সবসময় বলেন, কখনো পক্ষে বলেন কখনো বিপক্ষে বলেন, সুবিধা যেদিকে পান সেদিকে দেখে বলেন। এই সরকারকে কিন্তু ওনারা বারবার অনির্বাচিত সরকার বলেছেন এবং নিরাপত্তা, হ্যাঁ এখনো বলেন, আবার তাদের পরে আস্থা রেখেই আপনারা মানে সেই নির্বাচন তাকে করতে চান। এই তর্কটা একটু আলাদা, বিকল্প কিছু নেই। তুমি যদি এখন এই সরকারকে বাদ দাও তাহলে বাংলাদেশের সরকার ভবিষ্যৎ কোন দিকে যাবে? হ্যালো ভাই, আমার কাছে মনে হয় যে এই তর্কটা আমরা একটু যখন একটু সামনের দিকে যাব তখন বলবো। কিছু প্রশ্ন আপনাদের জন্য কমন রয়েছে, সেই প্রশ্নগুলো আমি একটু করি। আমি মনে করি যে এখানে বাংলাদেশের আদালত কর্তৃক ঘোষিত আসামিদের ব্যাপারে আলাপ আলোচনা থাকার প্রয়োজন ছিল। বাংলাদেশ যে জুলাই, আপনি আগেই বললেন যে সেই আলোচনা হয়েছে কিনা আমরা তো উনারা আসলে জানবো, কিন্তু অনেকগুলো বিষয়ে তো কথা বের হচ্ছে, কিন্তু এরকম বিষয়ে কোনো কথা আমরা দেখি নাই। ওকে, আমরা একটু হেলো ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে দুইটা লালদিয়া ও পানগাঁও বন্দরের দায়িত্ব দুই বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, কি শর্তে সেটা আসলে মানে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব আশিক চৌধুরী ছাড়া আমরা কেউ জানি না, মানে আমি অন্তত জানি না, কেউ জানি না, এটা বলা ভুল। হয়তো হেলাল ভাই জানে, হয়তো মানান ভাই জানে। আমরা একটু হেলাল ভাইকে বলবো যে এই ব্যাপারটা আপনি আসলে কি দেখেন সরকারের শেষ পর্যায়ে এখন? আমি আসলে, আপনি খালেদ ভাই একটা ভালো কোশ্চেন করছেন যে দুইটা বন্দর আপনার দুইটা বিদেশি প্রতিষ্ঠানকে যে ইজারা বা কন্ট্রাক্ট যাই বলেন দিল, এটা তো মনে হয় 30 বছরের চুক্তি, এরকম একটা কি মনে হয় চুক্তি হয়েছে, তাই না? তাহলে পরবর্তী সরকার এটা কি মানতে বাধ্য, না পরবর্তী সরকার এটা রিভাইজ করতে পারবে, এই জিনিসটা খালেদ ভাই আমার কাছে জানেনি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অবশ্যই আপনার নির্বাচন পর্যন্ত একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই সিদ্ধান্তটা আমার কাছে মানে সুবিবেচনা প্রসূত মনে হয়নি। এটার কারণ কি এইরকম হইতে পারে যে ওইখানে বিএনপি রাজনৈতিক যে শক্তি, সেই শক্তি দিয়ে ওই টার্মিনালগুলি পরিচালনা করার ক্ষেত্রে যেসব লোকবল বা ওইখানে যে টার্মিনালের মধ্যে যেসব যেগুলি বলা হয় আর কি, দুর্নীতি, চাঁদাবাজি বা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অথবা সিস্টেমের যে লিকেজ, সেইটা পরিচালনা করে বলে বিএনপি একটু অখুশি নাকি? মানে না না, অখুশি না। আমি আমার কথাটা আপনি বোঝেন যে এটা সরকার আপনার লিজ দিয়েছে দুটি বিদেশি প্রতিষ্ঠানকে, সুতরাং এই লিজে আমাদের দেশের লোকের কি লাভ হবে কি ক্ষতি হবে এই তথ্য উপাত্ত আমার জানা নেই। আমি বলছি যে সরকার বিবেচনা প্রসূত হয়নি, এটা উচিত ছিল একটা নির্বাচিত সরকার আসার পরে তিনি সিদ্ধান্ত নিতেন
তাহলে জনগণের সিদ্ধান্ত হতো। এখন লাভ যদি কোনো কিছু হয়েই থাকে তাহলে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের হবে, এখানে তো বিএনপির বা অন্য দলের হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি একটু ডক্টর মানান এই প্রসঙ্গে আপনাকে জানতে চাইবো যে লালদিয়া টার্মিনাল 30 বছর, পানগাঁও 22 বছর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান একটি এবং সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান একটি। এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, পানগাঁও? দেখেন, এ ব্যাপারে আমাদের দলীয় অবস্থান পরিষ্কার করা হয়েছে, সেখানে জামাতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এটা আমরা আগেও একটি বিষয়, স্পর্শকাতর বিষয় ছিল, হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা দেওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছিল, আমরা সে বিষয়েও আমাদের অবস্থান ব্যক্ত করেছি। বাংলাদেশের নিরাপত্তা স্থিতিশীলতাকেই সবার আগে আনতে হবে, এরপরে যদি এই চুক্তির মাধ্যম দিয়ে বাংলাদেশের উন্নতি অগ্রগতি হয়, সেই বিষয়টাকে জাতির সামনে স্পষ্ট করে সবার মতামত নিয়ে করলে এটা সুন্দর হতো। সবার মতামত নিয়ে এটা করলে এটা সুন্দর হতো, তার মানে যে এই সরকার আসলে আমরা উদ্বেগের কথা কিন্তু জানিয়েছি, আমাদের দলীয়ভাবে মনে করেন যে উদ্বেগ জানানো হয়েছে। মানে আপনার কাছেই জানতে চাইতেছি যে দলীয়ভাবে আপনি উদ্বেগের কথা জানিয়েছেন, আপনার কাছে কি মনে হয়, হেলাল ভাই সরাসরি বললেন যে এই কাজটা আসলে এই সরকার না করা উচিত হতো, আপনারাও কি সেরকমই মনে করেন কিনা যে একটা নির্বাচিত সরকার? সেরকম মনে করার কারণেই এই উদ্বেগটা জানানো হয়েছে, না হলে তো আমরা বলতাম যে না, ঠিকই করেছি। ওকে, এই প্রশ্নটাও আমি একটু ডক্টর মানান আপনাকে দিয়ে, আমি একটু খালেদ ভাই আমি একটু কথা বলি। দেখেন, হেলাল ভাই, আমরা যারা রাজনীতি করি, আমরা যদি শুধু উদ্বেগই প্রকাশ করি, আমরা একটা সমস্যার কথা বলি, যদি সলিউশন না দেন তাহলে আমি দেশটা চালাবেন কি করে? আমরা দুটো বন্দর আপনার ইজারা বা লিজ দেওয়া হলো, আমরা কিন্তু বললাম যে এটা সরকারের উচিত হয়নি, আমাদের রাজনৈতিক সরকার দেওয়া উচিত ছিল। আর এইটা এবং কিভাবে এই বন্দরগুলো চালানো উচিত এর একটা সমাধান দেওয়া উচিত। আপনি শুধু উদ্বেগ প্রকাশ করবেন, সুপারফিশিয়াল কথা বলবেন, তাইলে কিন্তু আপনি সরকার চালানোর যে অভিজ্ঞতা যে মানে আপনাদের যে নেই, তার কিন্তু একটা বড় প্রমাণ হয়ে যাবে। সুতরাং আগামীতে সরকারটা আমাদের চালাতে হবে। আমরা বলেছি যে জাতীয় সরকারের কথা, অর্থাৎ সরকারে যে আপনারা থাকবেন না তাও কিন্তু না। সুতরাং কথা যদি আপনি সুপারফিশিয়াল বলে যান যে উদ্বেগ, আমার মনে খালেদ ভাই আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের উদ্বেগের ভাষা তো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটাকে তো বুঝতে হবে। উদ্বেগ কখন প্রকাশ করে? যখন মানুষ সেটা অ্যাকসেপ্ট করে না, এটা অ্যাকসেপ্ট করতে চায় না। আর আমরা বলেছি সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে প্রধান উপদেষ্টা এটা করতে পারতেন, এটা টেবিলে আনতে পারতেন, এই টেবিলে আনার মাধ্যমে এটা করতে পারতেন। কিন্তু জামায়াতের এই প্রতিবাদটাকে একটু সফট মনে হয়েছে কিনা, মানে মনে হয়েছে কিনা যে না, মানে অন্য ক্ষেত্রে যেমন জামাত দৃঢ়ভাবে একটা প্রতিবাদ করে অন্য কোন অন্যায়ের ক্ষেত্রে, এইটাকে আমি আসলে আপনাদের যেটা আনুষ্ঠানিক প্রতিবাদ সেটা একটু দেখতেছিলাম, সেটা একটু সফট মনে হয় কিনা, মানে আমার কাছে মনে হয় যে জামায়াত যেটা খারাপ মনে করে সেটার ব্যাপারে কিন্তু আসলে সে দৃঢ় অবস্থান নেয়, আর যেটার ব্যাপারে সে একটু মানে you know better than me actually, আমি শিওর যে আপনি আচ্ছা বিএনপি কে কোন কর্মসূচি দিয়ে না, কর্মসূচি প্রসঙ্গে আমি আসতেছি না, বিএনপি খালেদ ভাই সমস্যা আমি একটু বাদনান বলি, জামাত শুধু এখন একটা রিফর্মিস্ট দলে পরিণত হয়েছে, এই জন্য আর কি কথাগুলো এখনো ক্লিয়ার না কিন্তু হেলাল ভাই জামায়াতকে গালি দেওয়া যত সহজ রিফর্মিস্ট বা অন্য ফরমিস্ট বলে, আচ্ছা গালিটা ভালো যত বলা, রিফর্মিস্ট যত বলা সম্ভব ভালো, একজন রিফর্মার মানে ভাইরা এই রিফর্মটা মেনে নিতে পারছে না, কিন্তু বিএনপি অনেক কষ্ট হচ্ছে ভাইদের। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা প্রসঙ্গে আসি, এটা খুবই ভালো যে এই একটু গণভোট প্রসঙ্গে একটু কথা বলি, যে গণভোট ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে। আমি একটু ডক্টর আব্দুল মান্নান আপনাকে জানতে চাই এই নিয়ে দলের কোনো প্রচারণা থাকবে কিনা, থাকলে হ্যাঁ কি না, কোন দিকে ভোট দিতে বলবেন দলীয় কর্মী সমর্থক সহ সারা দেশের ভোটারদের? ডক্টর আব্দুল মান্নান।
এটা তো সুস্পষ্ট। আমার মনে হয় আমাদেরকে এই প্রশ্ন করাই অবান্তর যে আমরা কিসের পক্ষে নিব। আমাদের এতদিনের কর্মকাণ্ডই জাতির সামনে স্পষ্ট হয়েছে যে আমরা কি হার পক্ষে থাকবো। আমরা এই সংস্কারের পক্ষে, এই সংস্কারের জন্যই আমরা সবচেয়ে বেশি আন্দোলন করেছি। যারা এই 5ই আগস্টের পরে 7 তারিখে নির্বাচন চেয়েছে, যেন তেন ভাবে নির্বাচন চেয়েছে, ইন্ডিয়া নির্বাচন চেয়েছে, আওয়ামী লীগ নির্বাচন চেয়েছে, অন্যরাও নির্বাচন চেয়েছে রিফর্ম ছাড়া, তারাই বরঞ্চ এটাকে বাধাগ্রস্ত। ইতিমধ্যে আমাদের বন্ধুরা অনেকে গরম করে ফেলেছে। রিফর্মটা যেভাবে সেট করেছে, হ্যাঁ আমরা ওইটা বুঝতে পারতেছি, এটা জামায়াত একটু খুশি হয়েছে গণভোটটায়, কিন্তু আমরা খুশি হচ্ছে না ভোট, কিন্তু ইতিমধ্যে আমাদের ভাইরা প্রচারণা, ভাইদের প্রচারণা বাদ দিলাম, মানে রিফর্মটা যেরকম 4টা ইয়ার একটা প্যাকেজে আসছে, সেই প্যাকেজটা আপনারা ঠিক মনে করতেছেন, মানে ইটস ওকে? প্যাকেজ তো এখন যেভাবে আসছে, এই প্যাকেজটাকে আমরা আরো কিছু যদি এই প্যাকেজের ভিতরে ঢুকাই দেওয়া যেত, তাহলে রিফর্মটা আরেকটু সুন্দর হতো। ওকে ওকে, পরিষ্কার। জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে, আপনারা সেরকমই চাইছিলেন হেলাল ভাই। এই নিয়ে দলীয় প্রচারণা থাকবে কিনা, আপনারা হা নাকি না কোন দিকে ভোট দিতে বলবেন দলীয় কর্মী সমর্থক সহ দেশের ভোটারদের? আমি প্রথমে একটা কথা বলতে চাই যে জাতীয় নির্বাচন গণভোট একদিনে হবে, এটা আমরা চাইছিলাম, এটা ঠিক, কিন্তু আমরা চাইছিলাম এই জন্য সরকার করছে, এই কথাটা কিন্তু ভুল। আমাদের সাথে আরো রাজনৈতিক দলও চাইছে। এটা কাকতালীয়, তাই না? না না, আমি বলছি যে পলিটিক্যাল মেসেজটা দেখেন, আমরা একা চাই, আরো রাজনৈতিক দলও চাইছিল। শুধুমাত্র জামাত এবং 5 দল, মানে জামাতের নেতৃত্বে যে 5টা দল, এবং এনসিপিও কিন্তু চাইছিল। 8টা ভাই, একটু ভুল বলছেন। আচ্ছা 8টা ধরলাম, 10টা, কিন্তু মেজরিটি দল চাইছিল যে মেজরিটি মানে সংখ্যা, মানে ইন টার্মস অফ নাম্বার, এটা ঠিক। আপনার সবাই চাইছিল যে একদিনে যেন নির্বাচনটা হয়, এবং তার কারণ হিসাবে বলছিল যে ভোটের টার্ন ইন কত হবে, টার্ন আউট কত হবে, তারপরে আপনার সাশ্রয়, এইসব কারণ বলা হয়েছিল। এখন আপনি বলছেন যে না ভোট এবং হা ভোট, মান্নান বলার চেষ্টা করছে যে আমাদের কোন একজন এমপি প্রার্থী ফারুক ভাই খুব সম্ভব, তিনি মনে হয় ওই যে ফেসবুকে একটা নিউজ আসলো, আমি জানি না এটা উনি বলছেন না এআই জেনারেটেড, যদি উনি বলেও থাকে, তারপরে আমি বলছি দেখেন, আমি যেমন ব্যক্তিগতভাবে হা ভোটের পক্ষে, যে জুলাই সনদ এটা যেন হা ভোট হয়, এটা আমি পক্ষে। এখন আরেকজনকে যে না হলে আপনি তাকে কিন্তু ভর্ৎসনা করতে পারেন না। পার্টিগতভাবে আপনাদের অবস্থানটা কি? আমরা হেলাল ভাইকে একটু জানতে চাই যে আপনারা ক্যাম্পেইন জুলাই সনদটা, আপনি দেখেন জুলাই সনদটা এই যে লেখা সরলীকরণের ক্ষেত্রে এবং এই যে লেখার ক্ষেত্রে বিএনপির কত বড় অবদান, আমরা কত একাডেমিক বক্তব্য দিয়ে জুলাই সনদটাকে ঠিক করেছি, আমরা সবাই স্বাক্ষর করেছি। মান্নানদের দল তো বলেছিল স্বাক্ষর করবে না, তারাও স্বাক্ষর করেছে। অর্থাৎ এই সনদ হা ভোটে জয়যুক্ত করার জন্য তো আমাদের এই দলের এত তোড়জোড়। সুতরাং কেউ যদি বলে যে না ভোট দিতে হবে, এটা তো বিএনপির বক্তব্য ধরে নিতে পারে। কিন্তু হেলাল ভাই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্পষ্টভাবে মান্নান ভাই এটা বলতে পারলেন যে আমরা তো হায়ের পক্ষেই থাকবো, কারণ এটা পুরো আমি তো বললাম আমি হায়ের পক্ষে, আমি ব্যক্তিগতভাবে বলছেন হেলাল ভাই, আমি যতদূর মনে করতে পারি আমি দলীয়ভাবেও বলছি, দলীয়ভাবে এটা বলছে যে এটা হা ভোট দিতে, বিএনপি দলীয়ভাবে বলছে কিনা, অর্থাৎ জনাব তারেক রহমান বলছে কিনা যে আপনারা হা ভোট দেন? না না, শুনেন, আমরা এই জুলাই সনদটা তৈরি করার ক্ষেত্রে আমাদের অবদানটা আপনি দেখেন, আমরা তো হায়ের পক্ষেই থাকবো, দলের স্ট্যান্ডও হায়ের পক্ষে। আমাদের একজন নেতা হয়তো কিছু বলেছে, এটা আমি বলছি ডেমোক্রেসির বিউটি, কিন্তু দলীয়ভাবে আমি মনে করি যে আমাদের দল এই জুলাই সনদে হায়ের পক্ষে, এবং গণভোট অনুষ্ঠানে যাতে মানুষ হায়ের পক্ষে ভোট দেয়, সেই জন্য আমরা হেলাল ভাই আমি আপনাকে বলি, আপনার বুদ্ধি, অভিজ্ঞতা, রাজনৈতিক কর্মকাণ্ড সবই আমার থেকে অনেক 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 গুণ বেশি। রাজনৈতিক কর্মকাণ্ড তো আমার জিরো, বুদ্ধি অভিজ্ঞতা আপনার অনেকখানি বেশি। আপনি শুধু আমাকে এইটা বলেন যে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সরকারের প্রধান উপদেষ্টা এই গণভোটের মধ্যে কোন প্রশ্নগুলি থাকবে, কিভাবে হবে সেটা সে বলছে। আমরা কি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে এটা শুনছি যে আপনারা গণভোটে সবাই হা ভোট দেন? দেখেন খালিদ ভাই, আমি একটা কথা বলি, গণভোটের
অনেকগুলো কোশ্চেন ছিল, সেটাকে সরলীকরণ করে একটা প্রশ্নে আনসার 4টা সাবসেকশন আছে। এই 4টা সাবসেকশনের মধ্যে আমি দেখলাম যে 3 নম্বর যে সেকশনটা, সেখানে বলা হচ্ছে যে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত, 30টা বিষয় আমরা ঐক্যমত, এইগুলো আপনার অটোমেটিক্যালি আপনার পাশ হয়ে যাবে। আর যেসব বিষয়ে আমাদের মৌলিক সংস্কারের করতে হবে, রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট, সেগুলো আমাদের রাজনৈতিক কর্মসূচিতে, নির্বাচনী কর্মসূচি থাকবে, যে দল সরকার গঠন করবে সেটা পাশ করবে। সুতরাং এই 4টা সাবসেকশনের অনেক ধোঁয়াশা আছে, কিন্তু তারপরও গণভোটটা হচ্ছে কেন, এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। গণভোটটা হচ্ছে কি জুলাই সনদ বাস্তবায়নের জন্য, না জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয় এই জন্য কারো প্রতি কারো বিশ্বাস না, বিশ্বাস অবিশ্বাস থেকে গণভোট হচ্ছে। সুতরাং আমরা এই গণভোটের পক্ষে, আমরা স্পষ্ট করে বলছি জনগণকে যে আপনারা গণভোটের পক্ষে আমাদের অবস্থান, কারণ গণভোটকে বিশ্বাস করেন। গণভোটের পক্ষে যে আপনারা অবস্থান নিয়েছেন সেটা প্রায় 2-3 মাসের পুরনো কথা। আমি যেটা জানতে চাইতেছিলাম যে গণভোটের পক্ষে মানে কোথায়, মানে আপনারা তো রাজনৈতিক নেতা, আপনারা তো দল সাধারণ মানুষকে পথ প্রদর্শন করবেন, আমরা হ্যাঁ ভোট দিব না ভোট দিব সেইটা বলতে আপনারা বলবেন কিনা বা কি বলতেছেন সেইটাই শুধু জানতে চাই। এটা আমরা জনাব আজিজুল বারী হায়লালের কথা শুনলাম যে তিনি বলতেছেন যে আমি হ্যাঁ ভোট দিতে চাই বা হ্যাঁ ভোট দিতে বলবো, কিন্তু বিএনপি কি বলবে সেইটাও আমাদের একটু জানা দরকার না? আপনাকে তো বললাম যে 4টা সাবসেকশন, এটা কিন্তু জনগণ এখনো এই বিষয়টা অত উপলব্ধি করে উঠতে পারেনি। আমরা জনগণকে বুঝাইতে হবে আমাদের, এবং সরকারেরও উচিত যে এই জিনিসগুলো ইন ডিটেলস বলা। এবং বিএনপি দেখবেন যে আমরা জিনিসগুলো আরো মানুষের কাছে সহজবোধ্য করে তুলবো, এবং তখনই আমাদের পার্টির থেকে অফিসিয়ালি হয়তো এই জি মানান ভাই বলেন। যে হেলবে আপনাকে ধন্যবাদ। মানান ভাই অল্প করে যদি বলেন, আমাদের অনেক প্রশ্ন আছে আসলে। আমরা কিন্তু ইসিতে যেও আমাদের দলীয় অবস্থান ব্যক্ত করা হয়েছে, গণভোটের পক্ষে ইসির প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে না। কাজেই একই দিনে ভোট হলে তো এ ব্যাপারে ইসিকে অবশ্যই কার্যক্রম পরিচালনা করতে হবে, এ ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে, টেলিভিশন সহ সোশ্যাল মিডিয়াতে এগুলোকে মানুষের সামনে আনতে হবে। আর বিএনপি আসলে দলীয়ভাবে এটার প্রচারণা চালাবে কিনা হ্যাঁ ভোটের পক্ষে, এই বিষয়টা কিন্তু হেলাল ভাই ক্লিয়ার করেন। জামাতে মান্নান তোমরা কি চালাচ্ছ? আমরা চালাচ্ছি তো, আমরা আছি। আমার কাছে মনে হয় আমরা অন্য একটা প্রসঙ্গে এখন যাই। আমরা অন্য একটা দল কি করবে না করবে সেটা নিশ্চয়ই আমরা দেখতে পারবো, আমরা একটু দেখতে পারবো, যে কারণে ইলেকশন সামনে আসলে আরো অনেকগুলি বিষয় আমাদের পরিষ্কার হয়ে যাবে। আমরা একটি প্রশ্ন এখন মানান ভাইকে দিয়ে শুরু করতে চাই যে মানান ভাই, শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন 32 নম্বরে যারা গিয়েছিল তাদের প্রতি আপনাদের সমর্থন আছে, নাকি পুলিশ সেনা সদস্য অনেকটা বল প্রয়োগ করে যে তাদের ঠেকিয়ে দিল তাদের প্রতি আপনার সমর্থন, এই বিষয়ে দলীয় অবস্থান কি মানান ভাই যদি একটু বলতেন। দেখেন, আমাদের মানে অবস্থান সব সময় দেশের আইন এবং দেশের শৃঙ্খলা এটার পক্ষে, এবং আমরা মনে করি যে দেশে যেহেতু একটা স্থিতিশীল অবস্থা আছে, সেই স্থিতিশীল অবস্থাকে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। এখানে আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের যেরকম সবার সহযোগিতা প্রয়োজন, আবার জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার স্পিরিটকে আইন শৃঙ্খলা বাহিনী ধরতে না পারা, বুঝতে না পারা, তাদের পরে যে স্টিম রোলার চালানো এবং ফোনে সুস্পষ্ট ভাবে বলা এরা শিবির, এদেরকে শায়েস্তা করতে হবে, এই যে আরো ফোর্স দেন, এই জাতীয় অবস্থান প্রশাসনের আমরা এটা অ্যালাউ করি না, আমরা এটা সমর্থন করি না। বরং এই জায়গায় এসে প্রশাসন, জনগণ এবং জুলাই স্পিরিটের অবস্থান গ্রহণ করেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। উত্তরটা যদি একটু পরিষ্কার করতেন, মানে 32 নম্বর যারা গেছিল তাদের আপনারা সমর্থন করেন? শোনেন, 32 নম্বর জনগণের স্পিরিট, জনগণের যে আকাঙ্ক্ষা, এটাকে আমি কিন্তু একটা দলীয় অবস্থান দিয়ে আমরা দমিয়ে রাখতে পারবো না। আমি জনগণের এই আকাঙ্ক্ষাকে আমি আপনার অবস্থানে জানতে চাইতেছি যে জামাত ইসলামী কি ওটা সমর্থন করে, ওটা ভাঙতে যাওয়াটা? জামাত ইসলামী কোন কর্মসূচি ঘোষণা করে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এরকম কোন কর্মকাণ্ড পরিচালনা করে না। যারা গেছিল তাদের সমর্থন করেন কিনা? যারা গেছিল তাদের সমর্থন করেন কিনা? যারা গেছিল তাদের সমর্থন করেন কিনা? খালেদ ভাই, জনগণের স্বতঃস্ফূর্ত স্পিরিটকে
আমরা স্যালুট করি। জনগণকে, আমাদেরকে তো জনগণকে নিয়েই কি আমাদেরকে চলতে হবে, কিন্তু প্রশাসনের যে অবস্থান, এই অবস্থানটা আমাদের কাছে সবচেয়ে বেশি লজ্জাজনক মনে হয়েছে। মানে যেভাবে রাস্তার উপরে পিটিয়ে একবারে ফ্যাসিস্টের আমলে যেভাবে পিটিয়েছে, এটা অগ্রহণযোগ্য। ওকে, যারা এখানে গিয়েছিলেন তাদেরকে আপনারা স্যালুট করেন, এবং সরকার যে তাদেরকে পিটিয়েছে সেটাকে আপনারা অগ্রহণযোগ্য মনে করেন। আমার মনে হয় যে আমার কথাটাকে একটু ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ঠিক করে আমি ক্লিয়ারলি বলছি, আইন শৃঙ্খলা হাতে রাখা, আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়া, এবং দেশে যেহেতু একটা স্থিতিশীল অবস্থা এসেছে, এই জায়গায় কিন্তু আমাদের কোনো নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার সুযোগ নেই। সেখানে পুলিশ প্রশাসন জনগণের স্পিরিটকে রেসপেক্ট করতে, যে মিউচুয়ালি এটাকে কুললি এটা ডিল করতে পারতো, তাহলে দুইটা জিনিসই এখানে কিন্তু বাস্তবায়ন হতো, কিন্তু সেটা কিন্তু প্রশাসন করতে ব্যর্থ হয়েছে। আমি যতটুকু বুঝলাম যে যেখানে তারা গিয়েছিল সেটা আইন হাতে নেওয়া তাদের ঠিক হয় নাই, কিন্তু জনগণের উপরে পুলিশের বল প্রয়োগ ঠিক হয় নাই। ঠিক ছিল, পুলিশের যাওয়াটা ঠিক হয় নাই, যাওয়াটা ঠিক ছিল। এটা তাদের স্পিরিট, এটা তাদের আকাঙ্ক্ষা। ওকে, এটাকে সুন্দরভাবে ডিল করলে কিন্তু দুইটা জায়গায় এখানে দেশটা সুন্দরভাবে, সরকার বল প্রয়োগ করছে ওটা ঠিক হয় নাই, অবশ্যই ঠিক হয় নাই। যারা গেছিল তারা ঠিক, এবং এটা যাওয়াটা ঠিক ছিল। এটা না, তারা তো যেতেই পারে, যাওয়ার পরে আমরা যদি তাদেরকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতাম, তাহলে তো এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হতো না। ওকে, আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার, যাওয়াটা ঠিক ছিল, কারণ হচ্ছে এটা হচ্ছে স্পিরিট, আর সরকার যে বল প্রয়োগ করে তাদের স্পিরিট থেকে গিয়েছে, এটা তো কোনো দলের ডিসিশনে তারা যায় না। আপনার কাছে মনে হয়েছে যে সরকার জনগণের স্পিরিটের বিপক্ষে কাজ করেছে? ছোট করে যদি মাঝে মাঝে করতেছে, মাঝে মাঝে এই ঘটনায়, এই পার্টিকুলার ঘটনায় করছে তার বিরুদ্ধে, তাই তো? এই পার্টিকুলার ঘটনায় সংশ্লিষ্ট যারা জড়িত ছিলেন তারা এখানে জুলাই সংশ্লিষ্ট জড়িত বলে কিছু নাই, কারণ সংশ্লিষ্ট জড়িত বলে তো কিছু না, আমরা দেখি যে এটা আসলে উপর থেকে অর্ডারগুলি আসে। হাওয়েভার আপনার বক্তব্য পরিষ্কার। উপর থেকে হলে কি প্রধান উপদেষ্টা বলবেন আপনি? আর কাকে বলবো, আর কাকে বলবো? না, এই জাতীয় জায়গা মনে হয় এইভাবে মিন করে না খালেদ। তাহলে কি কোন পর্যন্ত, মানে শুধু মানে এটা তো পুলিশ প্রশাসনকেই বোঝানো হয়েছে, ওই জায়গাটার ডিসি, শুধু ওই জায়গাটার ডিসি, ওই জায়গার ডিসি তো তার বক্তব্য তো ভাইরাল হয়েছে, তিনি তো একবারে ক্লিয়ার। না, ওই জায়গাটা ডিসি এই অর্ডারটা নিছেন কার কাছ থেকে? পুলিশ কমিশনারের কাছ থেকে, আইজি? এটা ওনাকে জিজ্ঞেস করা উচিত, উনি কি উপদেষ্টা লেভেল থেকে আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি? আমার কাছে মনে হয়েছে ওনার ইমিডিয়েট বস থেকেই উনি নিয়েছেন। আর ইমিডিয়েট বস, ইমিডিয়েট বস তো এটা ডিএমপি কমিশনার ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন, আর ডিএমপি কমিশনার এটা ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত, সেটা তো ওনারাই বলতে পারবেন। আমার মনে হয় ডক্টর মান্নান, আমি যতদূর জানি এইসব ক্ষেত্রে সরকার প্রধানের বা যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকেন তার সাথে আলোচনা করে এইসব সিদ্ধান্ত নেওয়া হয়। এই ব্যাপারটা কোনোভাবেই একজন, কারণ এর আগের বার যখন 32 নম্বর ভাঙা হয়েছে সরকারের সিদ্ধান্তেই তখন কিছু বলা হয় নাই, এইবার সরকারের সিদ্ধান্তেই সেটা আটকানো হয়েছে। এটা হচ্ছে আমার পরবর্তীতে কিন্তু ছাত্র জনতা সেখানে গিয়েছে, তাহলে আমাদের বোঝা উচিত ছিল যে জনগণের আকাঙ্ক্ষাও আমাদেরকে ঠিক রাখতে হবে এবং আমাদের আইন শৃঙ্খলাও ঠিক রাখতে হবে। আমার মনে হয় যে আপনারা যখন সরকারে আসবেন আপনারা নিশ্চয়ই বিষয়টা মনে রাখবেন। আমি একটু জনাব আজিজুল বারী হেলালের কাছে যাই। জনাব আজিজুল বারী হেলাল, আপনারা কি মনে করেন তাদের প্রতি আপনাদের সমর্থন আছে কিনা যারা ভাঙতে গিয়েছিল এবং যারা পুলিশ প্রশাসন সেনা সদস্যরা অনেকটাই বল প্রয়োগ করছে? এর আগে আমরা কোনোদিন বল প্রয়োগ করতে দেখি নাই, হঠাৎ করে এই যে 32 নম্বর এখন অর্ধ ভাঙা প্রায় ভেঙে চুরে অবস্থায় আছে সেইটাকে রক্ষা করার জন্য এরকম বল প্রয়োগ করা মানে কি আসলে? আমি আপনার এই প্রশ্নের উত্তর আমি একটু রাজনৈতিক ভাষায় দিতে চাই। মান্নান যেটা বললো সেটা হলো শ্যাম রাখি না কুদ রাখি, কারণ আমি দেখেছি যে আওয়ামী লীগের ভোটটা যে ভোটের মাঠে এখন জামকারে পরিণত হয়েছে সেইটা কিন্তু মান্নানের ভাষায় স্পষ্ট হয়ে উঠেছে। এই জন্য বলছি যে আমি রাজনৈতিক বক্তব্যটা দিতে চাই যে আপনি জানেন যে রাশিয়ার যখন আপনার পেস্ট্রোইকা এবং গ্লাসনোস্ট হলো তখন লেনিন মতো মানুষের মূর্তি কিভাবে সরকার ভেঙেছিল, জনগণ কিন্তু ভেঙেছিল না। আপনি সাদ্দাম হোসেনের পতনের পরে তার মূর্তি কিন্তু ওই সময় এন্টারিম গভর্নমেন্ট সেটা ভেঙেছিল। ইভেন আপনি জানেন স্বাধীনতার পরে ইকবাল হলের নাম আমাদের সার্জেন্ট জহুল হক হলের নামে হলো, জিন্নাহ হলের নাম, জিন্নাহ কিন্তু পাকিস্তানের
প্রতিষ্ঠাতা, তার নাম হেলাল ভাই, আমাদের অনেক প্রশ্ন আছে, আপনি যদি উত্তর না, আমি একটু বলি, এই প্রশ্নের উত্তর আমাকে এভাবে দিতেই হবে, ইতিহাসে হারিয়ে যাচ্ছে। পরে না বলতেই হবে, সুপারফিশিয়াল কথাবার্তা বলে কিন্তু রাজনীতি হয় না। জি জি, বলেন বলেন বলতে হবে। বলেন। আপনার জিন্নাহ হল আপনার হয়ে গেল সূর্য সেন হল, আপনার জিন্নাহ এভিনিউ হয়ে গেল আমাদের দেশের এক নেতার নামে। সুতরাং আপনি যদি এই আওয়ামী লীগকে ফ্যাসিবাদ মনে করেন এবং আওয়ামী লীগ যে সমস্ত প্রতীক নিয়ে ফ্যাসিবাদ তৈরি করেছিল, সে ফ্যাসিবাদের সমস্ত প্রতীক এটা থাকবে কি থাকবে না সরকারকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এটা আপনি ঢাক ঢাক গুড় গুড় করে রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিয়ে আবার রাজনৈতিক দলগুলো ওই যে বললাম যে ভোটের মাঠে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার জন্য মান্নানের মতো আপনি সাম রাখি না কুল রাখি তা বললে হবে না। আমি এই জন্য ইতিহাস থেকে উদাহরণগুলো দিলাম। সুতরাং বর্তমান যে আপনি কারে রাখলেন, শ্যামরে রাখলেন না কুলরে রাখলেন? আমি তো এটা বুঝলাম। আমি তো বললাম যে আপনি যদি শেখ মুজিবের এই সমস্ত স্মৃতিকে এইগুলোকে যদি আপনি মনে করেন যে ফ্যাসিবাদের প্রতীক এবং এখান থেকে ফ্যাসিবাদের উৎপত্তি হয়েছে, তাহলে কি ফ্যাসিবাদের এই প্রতীকগুলো থাকা উচিত? অবশ্যই উচিত না। মানে সরকারের সেটা সিদ্ধান্ত নিতে হবে। কেন জনগণকে সরকারের সিদ্ধান্ত ঠিক আছে, রাজনৈতিক দল হিসেবে আপনার সিদ্ধান্ত কি সেটা আপনি বলেন। যেমন মান্নান ভাই, আমি যেটা বুঝলাম যে মান্নান সাহেব এটা স্পষ্ট বলতে পারলেন যে তিনি মনে করেন যে এটা জনগণের স্পিরিট, জনগণের এখানে যাওয়াটা ঠিক আছে, পুলিশের বল প্রয়োগ করাটা ঠিক নাই, এটা একটা এমিকেবল সলিউশনের মাধ্যমে তাদের বুঝায় শোনায় ফেরত দেওয়ার দরকার ছিল। আর উনি যে জনগণের কথা বললেন, এই দেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টির যে পার্সেন্টেজ ভোটের বা সমর্থনের পার্সেন্টেজ, সেখান থেকে আপনি টোটাল জনগণকে রিপ্রেজেন্ট করছেন তা না। এটা এমন একটা বিষয় যে আপনি আগে মনে করতে হবে যে শেখ মুজিবের যে রেলিক গুলো আছে, যে স্মৃতিচিহ্ন গুলো আছে, এইগুলোর উপরে ভর করে দাঁড়িয়ে যে ফ্যাসিবাদের কায়েম হয়েছে। সুতরাং যদি এটা মনে করেন, সরকার মনে করে, রাজনৈতিক দলগুলো তো মনে করেছে বিধায় 24-এর গণ অভ্যুত্থানটা হলো। এখন এইটাকে আপনার 24-এর গণ অভ্যুত্থানটা একজন শাসকের উপর, একজন অন্যায়কারীর উপর 15 বছর ধরে ভোট চোরের উপর হয়েছে। না না, এবং শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা দুই দল করতেন। শেখ হাসিনা তো শেখ মুজিবুর রহমানের কথা মানে নাই, শেখ মুজিবুর রহমানের দল ছিল বাকশাল। সেটা আপনার ব্যাখ্যা, কিন্তু দেখেন 24 না, সেটা আপনি রাজনৈতিক দল হিসেবে আপনি বলেন, আপনি রাজনৈতিক দল হিসেবে আপনি চান যে এই লক্ষণগুলিকে ফ্যাসিবাদের লক্ষণ হিসেবে চিহ্নিত করে এটাকে ঘুরাই দেওয়া হোক, এটা আপনি রাজনৈতিক দল চান কিনা সেটা আপনি বলেন। আমি বলছি যে আপনাকে আগে ঠিক করতে হবে, যে এই যে ফ্যাসিস্টের কোন ফ্যাসিস্টের স্মৃতিচিহ্ন হিসাবে আপনি বিবেচনা করেন কিনা, বিএনপি কি মনে করে? বিএনপি কি না, শুনেন, 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে 24-এর গণ অভ্যুত্থান এইটা কিন্তু ঠিক না। 24-এর গণ অভ্যুত্থান হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী তন্ত্রের বিরুদ্ধে। সেই আওয়ামী তন্ত্রের অগ্রনায়ক ছিল শেখ হাসিনা, ক্যাপ্টেন চৌধুরী। আমার কাছে কিন্তু আমি কিন্তু এটা বিনয়ের সাথে, কারণ শেখ হাসিনা আওয়ামী লীগারদের সম্পর্ক বলতো, তাকে ছাড়া নাকি সব আওয়ামী লীগের লোকজনদের কেনা যায়, সেটাও তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু নিজস্ব ব্যাপার না তো, শেখ হাসিনা আওয়ামী লীগই কই করলো, শেখ হাসিনা কি বললো তার দলকে, এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আমরা জনগণ দেখেছি যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা যে তার নেতা ছিলেন, তা সে আওয়ামী একটা দুঃশাসন, আওয়ামী একটা ফ্যাসিবাদ। সেই আওয়ামী ফ্যাসিবাদের যে সমস্ত স্মৃতিচিহ্ন, এই যেখান থেকে ফ্যাসিবাদের উৎপত্তি হয়েছে, সেইগুলো থাকা উচিত কি উচিত না, এই সিদ্ধান্ত 24-এর গণ অভ্যুত্থানে নেওয়া হয়েছে। এই 24-এর গণ অভ্যুত্থান অনুযায়ী বিএনপি এই সিদ্ধান্ত নিছে যে ঠিক আছে ফ্যাসিবাদের জনগণ 24-এর গণ অভ্যুত্থান বিএনপি একা করেনি, সবাই নিয়েই আমরা জনগণকে নিয়ে করেছি। 24-এ সেইটা সিদ্ধান্ত। আমার মনে হয় যে হেলাল ভাই আপনি নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন আপনার কথা আগে পরের, আপনি নিশ্চয়ই এইটা, আমার আর কিছু বলার নাই। আমি একটু ডক্টর মান্নানকে শুনুন। ডক্টর মান্নান, এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই, এক মিনিট একটু যদি বলেন। আসলে হেলাল ভাইকে অনেক সময় দিয়েছেন, ভাই কিন্তু তার অবস্থান ব্যক্ত করতে পারেন নাই, আলহামদুলিল্লাহ। আসলে কিভাবে ব্যক্ত করবেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইতিমধ্যে বলেছেন যে আমরা মামলা ক্ষমতায় আসলে উঠাই নেব। যেখানে ফজলুর রহমান সাহেব বলেন যে এই বিচার ঠিক হয় নাই, আমরা আসলে এটা বাতিল করব। আওয়ামী আপনি কিন্তু এটা ঠিক বলতেছেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তিনি আওয়ামী লীগ করলেও তাকে উঠায় নেওয়া হবে। আমি তার বক্তব্য শুনে এটা আমার মিথ্যা মামলা কি আপনি উঠাবেন না? জামাত ইসলামী কি মিথ্যা মামলা উঠাবে না?
এবং শোনেন, এবং উনি আরো বলেছেন ফুলের টোকাও লাগবে না, আপনারা আমাদের সাথে থাকেন। জামায়াত ইসলামী এই যে সবার আগে আওয়ামী 24-এর আন্দোলনের পরে জামায়াত ইসলামী সবার আগে বলছে যে আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হবে। না, আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হবে না। আমরা বলেছি অপরাধীদের ব্যাপারে যদি কেউ মানে কি নিতে চায়, আইনগত ব্যবস্থা নিতে চায়। আমিরে জামাতের বক্তব্যকে আপনি মিসকোট করছেন। এখানে উনি ক্লিয়ার বলেছেন আমরা সহযোগিতা করব। আপনি ঠিক কোট করেন, আমিরে জামাত কি বলছে আপনি ঠিক কোট করেন। এই যে এখন তো হেলাল ভাই বলতে পারেন নাই যে ওনারা 32 নম্বর এটা এখানে যাওয়ার ঠিক ছিল কি আমিরে জামাত কি বলছেন, আমিরে জামাত কি বলছেন সেটা ঠিক কোটটা করেন। আমার কথাটা শেষ করতে দেন। জি জি, আমার কথাটা শেষ করতে দেন। জি, শেষ করুন। হেলাল ভাই কিন্তু বলতে পারেন নাই যে এখানে যাওয়া ঠিক ছিল কি ছিল না। আগস্টে আছে, আপনি কি বলতে আমি পেরেছেন? ক্লিয়ারলি বলছি। আপনি কি দ্বিতীয় বলছেন? নাম্বার কথা হচ্ছে, দেখেন এই দেশের মানুষরা মানে সেনানিবাসের ভিতরেও কিন্তু শেখ মুজিবের মূর্তি ভেঙেছে। তারপরে হচ্ছে দোসরদের নিষিদ্ধের কথা কিন্তু ভাইরা ভোট পাওয়ার জন্য আজও পর্যন্ত বলতে পারে না। আমরা তো সভা সমাবেশ করে ওপেনলি বলছি যে আওয়ামী দোসরদেরকেও নিষিদ্ধ করতে হবে। কাজেই আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য দোসরদের নিষিদ্ধ করতে হবে সেটা তো অন্য কথা। আপনারা জামাত ইসলামের শীর্ষ নেতৃত্ব এইটা বলছেন কিনা যে আপনারা কোন দল নিষিদ্ধ হোক সেই পথে হাঁটতে চান না, বলছেন কিনা এটা মানে বলেন। না, আমরা এই কথা আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য আমরাই মাঠে গিয়েছি। বলছেন কিনা তোমরা না বললে আওয়ামী লীগকে মাফ করে দিতে হবে, মিটিং করলে কিসের মাফ করে দিতে হবে এইগুলো আমরা। আচ্ছা ঠিক আছে, বরঞ্চ আমাদের শীর্ষ নেতাদেরকে হত্যা করেছে যারা, তাদের ব্যাপারে আপনারা মানে এত মায়া কান্না করেন কেন? যারা মায়াকে মানে যে নেত্রীকে সেনানিবাস থেকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তারপরে জামায়াত ইসলামের নেতারা, আমার মনে হয় যে ডক্টর আব্দুল মান্নান, জামায়াত ইসলামের নেতারা সারা দেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমি একটু বলি ডক্টর মান্নান, জামায়াত ইসলাম সারা দেশে যে প্রচারণা চালাচ্ছেন সেই প্রচারণার মধ্যে আওয়ামী লীগ প্রসঙ্গে তারা কি বলছেন সেটা আমরা একটু আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু শুনবো। কিন্তু খুব জি একটা কথা খুব ক্লিয়ারলি বলেছেন ভাই যে আমরা আওয়ামী ভোট পাওয়ার জন্য এরকম বক্তব্য। ভাই কিন্তু বলতেই পারেন নাই ওনারা কি চান, এটা ভাই ক্লিয়ার করুন। আমার কাছে মনে হয় যে হেলাল ভাই তো ক্লিয়ার করলেন, উনি ফেসিবাদের সকল লক্ষণ যদি মনে করেন যে সকল লক্ষণ লুটায়া ধুলায় মিশায় দেওয়ার পক্ষে, আমি যেটা বুঝলাম। এবং উনি এটা বললেন, হ্যাঁ উনি বললেন যে ফেসিবাদের যে কোনো লক্ষণ, উনি এটা পলিটিক্যালি এটা বলছেন যে কোনো লক্ষণ মানে। মান্নান আমার কথা বুঝুনি, মান্নান তুমি আগে আমার কথাটা বোঝো। জি যে আপনি এই কথা বলছেন না হেলাল ভাই যে আপনি ফেসিবাদের সকল লক্ষণ এবং সেইটা আপনি মনে করেন যে আওয়ামী তন্ত্রের বিরুদ্ধে আমার অবস্থান, আপনি সেটা বলছেন না? হ্যাঁ আমি সেটা বলছি, মান্নান কিন্তু আমার কথা বোঝেনি, না বুঝে ও কথা বলছে। আপনারা দুজন একই কথা আসলে বলছেন। আমার মনে হয় আপনাদের দুজনের অবস্থানই এক। আপনারা আওয়ামী লীগের সকল নিদর্শনই আসলে মিশে যাওয়া নাকি? জি আওয়ামী প্রশ্নে আমি আমার কথা মান্নান বুঝিনি। আমরা তো মনে হয় বুঝছে, আমার তো মনে হয় বুঝছে মান্নান ভাই। আচ্ছা একটু পরিষ্কার করার জন্য আমি নেক্সট প্রশ্নটা করি, তাহলে আরো ভালো করে বোঝা যাবে। হেলাল ভাইয়ের কাছ থেকে শুরু করে আমি নেক্সট প্রশ্নটা, মানে এইটা স্পষ্ট করছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমা মন্ত্রী, এমপি বা কূটনীতিকদের প্রশ্নের উত্তরে সরাসরি একরকম বলছেন যে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে না। দেশে আওয়ামী লীগের যারা ভোটার, আওয়ামী লীগ অংশ নিলে যারা নৌকায় ভোট দিতেন, সেই ভোটারদের প্রতি আপনাদের আহ্বান কি থাকবে? আমি এটা হেলাল ভাইকে আগে প্রশ্নটা করি, তারপরে আমরা এটা মান্নান ভাইকেও করবো এই প্রশ্নটা। যে হেলাল ভাই। হালেন ভাই আপনার প্রশ্নে আমি অর্ধেক শুনতে পাইনি। আচ্ছা আবার বলি সরকার প্রধান এটা স্পষ্ট করছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পাবেন না। পশ্চিমা কূটনীতিকদের প্রশ্নের জবাবে তিনি তো আর আমাদের সাথে এত কথা বলেন না, পশ্চিমা কূটনীতিকদের এবং প্রেসের সাথে কথা বলার ক্ষেত্রে তিনি এটা স্পষ্ট করছে এই ইলেকশন, যে ইলেকশন 2026 ফেব্রুয়ারি মাসে আসতেছে, সেই ইলেকশনে আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পাবে না। এখন আওয়ামী লীগে যারা ভোট দিতেন বা যারা আওয়ামী লীগের সমর্থক আছে, তাদের প্রতি আপনাদের আহ্বান কি থাকবে এজ এ পার্টি এবং এজ এ মানে ক্যান্ডিডেট বোথ? আমি এজ এ ক্যান্ডিডেট হিসেবে বলতে পারি, এজ এ পার্টি আমি পরে বলি। আমি মনে করি আওয়ামী লীগের উচিত হবে যদি আগামী নির্বাচনে তাদের দল অংশগ্রহণ করতে না পারে,
তাহলে পাকিস্তানের ইমরান খানের কায়দায় তাদের নিউট্রাল দাঁড়ানো উচিত। সবাই আপনার নিরপেক্ষ ভাবে দাঁড়াবে, আপনার মার্কা যে যা পেয়ে পাবে, তাহলে তাদের দল হয়তো তারা কিছুটা জামাতের ভোট কাটবে, তারা কিছুটা জামাতের এনসিপির ভোট কাটবে, আপনারা আরামে নির্বাচিত হবেন। তার মানে দাঁড়িয়ে আপনার কথায় বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের সাথে জামাতের একটা আঘাত হয়েছে, আপনার কথা তাহলে বোঝা যাচ্ছে। না না, আপনার লক্ষ্যটা বুঝতে পারছি, জামাতের লক্ষ্যটা জামাতের কাছ থেকে শুনবো না, আপনার লক্ষ্যটা কি এরকম যে ঠিক আছে? আমি বলছি যে আওয়ামী লীগের উচিত হবে নিরপেক্ষভাবে ইমরান খান স্টাইলে নির্বাচনটা করা। আর আপনি যদি বলেন যে তাদের এখন কি করতে হবে, আমি যেমন আমার নির্বাচনী প্রচারণায় বলছি যে আপনার আওয়ামী লীগ যেহেতু রাজনীতি থেকে অপসারিত হয়েছে, বিদায় নিয়েছে, পালিয়ে গেছে, সুতরাং আপনার যে শূন্য স্থান এখন তৈরি হয়েছে, সেই শূন্য স্থানে দ্বিতীয় সারি থেকে জামাতে ইসলাম প্রথম সারিতে আসছে। আমার একটা বিশ্বাস ছিল যে এনসিপি যে নতুন দলটি, এটা এই শূন্য স্থান পূরণ করলে আমাদের রাজনীতিতে ভাইব্রেন্ট আমরা 2-3টি দল পেতাম, এটা আমার একটা বক্তব্য। আওয়ামী লীগের যারা সমর্থক তাদের প্রতি বক্তব্যটা কি থাকবে আপনাদের, যে নতুন দল করেন বা ইয়াতে দাঁড়ান, তেহরিকে ইনসাফ হন, নতুন দল করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াতে পারবে, ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াতে পারবে ইমরান খানের স্টাইলে, আবার আমাদের ইমরান খান স্টাইলে। আর অথবা আমি যেটা চাইছিলাম, আমি যেটা বলতে পারি যে জামাতে ইসলামী এবং এনসিপি, আমাদের এনসিপি তো নতুন দল, আর জামাতে ইসলামী দ্বিতীয় সারি, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি এবং আওয়ামী লীগ, জামাতে ইসলাম এখন প্রধান সারিতে এসছে। এখন যে শূন্য স্থানটা তৈরি হয়েছে আওয়ামী লীগ বিদায়ের ফলে, সেইটা আমার একটা বিশ্বাস ছিল যে এনসিপি নতুন দল সেই জায়গাটা নিতে পারবে। কিন্তু আমরা দেখছি যে তাহলে ভালো হতো, মানে 3টা রাজনৈতিক দল ভাইব্রেন্ট থাকলে গণতন্ত্র ভাইব্রেন্ট থাকতো, আমি সেটা মনে করি। আচ্ছা ঠিক আছে, আপনার বক্তব্য যতটুকু বুঝলাম তো বুঝলামই। ডক্টর আব্দুল মান্নান, এই ব্যাপারে আপনার মন্তব্য আমরা শুনতে চাইবো যে আওয়ামী লীগের জন্য আপনারা কি বলবেন। আমাদের দর্শকরা একটি প্রশ্ন আপনাকে করছেন, আপনিও যদি এটি পুরস্কার করেন, আপনাদের দলের শীর্ষ নেতারা কি এইটা বলেছেন যে, মানে অনেকে বলছেন এটা ভোট পাওয়ার জন্য রোজা আর পূজা একই জিনিস? এইটা একবারেই মানে খুব অযৌক্তিক কথা এখানে নিয়ে আসা হচ্ছে। শিশির মনির আমার বন্ধু মানুষ, তিনি স্পষ্টই বলেছেন, কবি নজরুলের উদ্ধৃতি দিয়েছেন, যে দেশে একই মাসে রোজাও পালন হয়, একই মাসে পূজাও পালন হয়, এখানে অবস্থান নিশ্চিত থাকে, কাজেই এটা নিয়ে পানি ঘোলা করার কোনো সুযোগ নেই। আমি যে কথাটা স্পষ্টভাবে বুঝতে পারলাম হেলাল ভাইয়ের কথায়, যে ভাই যদি এনসিপি যদি ওনাদের পরের দলটা হতো, শক্তির দিক দিয়ে উনি খুব খুশি হতেন, যে কোনো মূল্যে জামাতকে 3য় অবস্থানে রাখতে পারলে ভাই অনেক খুশি হতেন। জামাতকে 3য় অবস্থানে রাখার জন্য আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে ইলেকশন করুক এবং আওয়ামী লীগের দোসররা ইলেকশনে আসুক, এটা ভাইরা চায়, এটা প্রতীয়মান করেছেন। আমি একটা স্পষ্ট কথা বাংলাদেশের জনগণের পক্ষে বলতে চাই, আমি যে আসন থেকে নির্বাচন করছি ঢাকা 6, সেই আসনের শহীদ আনাস যে স্কুলে পড়ে, আমি ওই স্কুলের ট্রাস্টের আমি সেক্রেটারি, শহীদ আনাস সহ আমাদের শহীদদের রেখে যাওয়া সেই রক্তের দাগ মুছায় নাই, আহতদের আহাজারি বন্ধ হয় নাই। এই জায়গায় এসে ওনারা যদি আওয়ামী লীগদেরকে স্বতন্ত্র ইলেকশনের অ্যাডভাইজারি নিয়ে ওনারা যদি ইলেকশন করেন, আগামী বাংলাদেশে এদেশের জনগণ ওনাদেরকে কিভাবে নিবে, জনগণের রায় ছেড়ে ডক্টর মান্নান, আপনাদের অ্যাডভাইজারিটা কি আওয়ামী লীগের ভোটারদের? আমরা অ্যাডভাইজারি খুব ক্লিয়ার, আমাদের শহীদদের রক্তের দাগ শুকায় নাই, আওয়ামী লীগ এদেশে নিষিদ্ধ হয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কাজেই তাদের যে কোনো ভাবে কোনো ফরম্যাটে ইলেকশনের কোনো সুযোগ বাংলাদেশে নেই। সেটা তো বাদ। আওয়ামী লীগের ভোটারদের কি বলবেন, নৌকার ভোটারদের? আওয়ামী লীগের ভোটারদেরকে আমাদের তো কোনো কিছু বলার নেই, তাদের যে বিবেক বুদ্ধি আছে সেটা দিয়েই তারা বিবেচনা করবে 5ই আগস্টের পরে কারা মামলা বাণিজ্য করেছে, কারা চাঁদাবাজি করেছে, কারা দখল করেছে, কারা লুটপাট করেছে, এগুলো বিবেচনা করেই তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে। স্পেশালি আমি তো আওয়ামী লীগের লোকদেরকে কোনো অ্যাডভাইস দিতে পারি না। আওয়ামী লীগের ভোটারদেরকে আপনারা অ্যাড্রেস করবেন কিনা যখন মনে করেন ভোটের ক্যাম্পেইনে যাবেন? আমরা জনগণকে অ্যাড্রেস করব, সেখানে যদি কোনো আওয়ামী লীগের সাপোর্টার আমাদের অ্যাড্রেসটাকে ওয়েলকাম করে আমাদেরকে ভোট দেয়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা গোপনেই দিবে, এটা তো আর আমরা বলতে পারবো না যে হ্যাঁ ভাই আপনি কেন আওয়ামী লীগ হয়ে আমাকে ভোট দিলেন। স্থানীয় পর্যায়ে অনেক মামলা বাণিজ্যের কথা আপনি বললেন, সেই সব মামলা তুলে নেওয়ার ব্যাপারে আপনাদের অবস্থান কি হবে, বা সেই সব মামলা? আমরা মামলা বাণিজ্য করি নাই, যার কারণে যারা মামলা বাণিজ্য করে অনেক ইনকাম করেছেন তারা সেই মামলা তুলে নেওয়ার আশ্বাস দিচ্ছেন। আচ্ছা,
আপনারা তুলবেনও না, মামলা বাণিজ্য আপনারা করবেন না? আমরা মামলা না করলে কেন, আমরা মামলা বাণিজ্য করি নাই, তোলা না তোলার তো প্রশ্ন, এটা রাষ্ট্রের ব্যাপার। আচ্ছা, এটা রাষ্ট্রই ডিসিশন নেবে। আপনার রাষ্ট্র ক্ষমতায় আসলে কি করবেন সেটা বলবেন না কাউরে? আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে তো সেটা আমাদের ইশতেহার থাকবে, ইশতেহার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইশতেহারে, আচ্ছা, ইশতেহার পর্যন্ত অপেক্ষা করবো। এই প্রশ্নটা আমি আপনার কাছ থেকে শুরু করতে চাই, তারপরে হেলাল ভাইয়ের কাছে শুনবো। সেটা হচ্ছে যে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে হলো নির্বাচনে অংশ নিতে চায় জাতীয় পার্টি, এই আহ্বানের বিপরীতে বা পক্ষে আপনাদের দলীয় অবস্থান কি? এই ব্যাপারে আমাদের দলীয় অবস্থান, আমরা তো তাদের আহ্বানে সাড়া দেই নাই, কাজেই তো এটা তো বুঝাই যায় যে আমাদের অবস্থান কি। বরঞ্চ আমরা জাপার নিষিদ্ধ চেয়েছিলাম, এরকম বক্তব্য আমাদের রয়েছে, কিন্তু আমাদের ভাইরা এটা নিষিদ্ধ চান নাই, তাদেরকে সারভাইভ করাইতে চেয়েছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওটি দেখলেন, এখানে জামাতের একজন নেতা ছিল এবং বিএনপির একজন নেতা ছিল। তো তারা অনেক আলোচনা সমালোচনা করলেন, সব কিছুই আপনারা দেখলেন। তো এইসব আলোচনা সমালোচনা শুনে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কতটুকু যৌক্তিক ছিল আজকের এই বক্তব্যগুলি, এই ভিডিও, সেটি অবশ্যই আপনারা জানাবেন। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিটাকে যদি আমরা ভালো করতে চাই, বাংলাদেশের রাজনীতি যদি আমরা একটি ভালো জায়গায় ফিরিয়ে আনতে চাই, একটি ভালো দিক যদি বাংলাদেশের রাজনীতিকে দিতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে ভালো মানুষগুলি বেছে বেছে বাংলাদেশের রাজনীতিতে আনতে হবে। দেখেন ভাই, আমরা যদি ভালো মানুষদেরকে সাপোর্ট করি তাহলে কিন্তু তারা বাংলাদেশের রাজনীতিতে আসতে পারবে এবং তাদেরকে কিন্তু উৎসাহিত করতে হবে যে ভাই আপনি আসেন বাংলাদেশের রাজনীতিতে, আপনি যতটুকু সম্ভব, ওয়ার্ড পর্যায়ে সম্ভব, তারপর যদি জেলা পর্যায়ে সম্ভব হয়, আসন পর্যায়ে সম্ভব হয়, জাতীয় পর্যায়ে যেই পর্যায়ে সম্ভব হয় সেই পর্যায়ে তাকে উৎসাহিত করা এবং তাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেওয়া। এবং যেসব নেতা আছেন বাবাখোর, গাঁজাখোর, তারপর ইয়াবাখোর এবং মানুষের জায়গা জমি দখল করে, মানুষের দোকানপাট দখল করে, মাছের আড়ত দখল করে রেখেছে, সেখান থেকে চাঁদাবাজি করে খায়, বিভিন্ন জায়গা থেকে বাজার ঘাট থেকে চাঁদাবাজি করে খায়। তো এইসব নেতাদের পিছন থেকে সাপোর্ট দেওয়া এখনও বাদ দিন ভাই। দেখেন, আপনি টুকটাক চামচামি করে হয়তোবা কিছু টাকা ইনকাম করে খেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে মেয়ে, তারা তো এইসব পছন্দ নাও করতে পারে, তারা তো আপনার মতো চামচা নাও হতে পারে। মানে ওইসব চামচাদেরকে বলছি যারা আর কি এইসব মদখোর, গাঁজাখোর, দখলবাজ নেতাদেরকে সাপোর্ট দেয়, তাদেরকে বলছি এই যে আপনারা চামচামি করে খেয়ে যাচ্ছেন, সামান্য কিছু কয়েকটি টাকা পেয়ে আপনারা বিভিন্ন গরিব মানুষের জায়গা জমি দখল করতেছেন, খাইতেছেন ভালো ভালো, তো এটা কয়দিন খাবেন ভাই? আপনাদের যে ছেলে সন্তান হবে তারা তো এইসব পছন্দ নাও করতে পারে, সেই দিকে তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে নাকি? প্রিয় দর্শক, যদি আপনি চান যে আপনার ছেলে মেয়েগুলি এই আপনাদের মতো চামচা না হোক, নেতাদের পিছনে না দৌড়ক, অবশ্যই বাংলাদেশের রাজনীতির পিছনে দৌড়াতে হবে বা কোনো নেতাকে অবশ্যই সাপোর্ট দিতে হবে, কিন্তু সেইটা ভালো নেতা, যারা এইসব চাঁদাবাজি, এইসব দখলবাজি না করে সেরকমের নেতা। এখন অনেকে বল ভাই এগুলো না করলে তো নেতাদের পাওয়ার থাকে না। নেতাদের পাওয়ার থাকে না, ঠিক আছে, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী হয়তো বা নেতাদের পাওয়ার থাকে না, কিন্তু যদি আমরা একটি ভালো সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি তাহলে কিন্তু সেই ভালো মানুষ, যারা ভালো নেতা, তাদের কিন্তু তাদের কিন্তু পাওয়ার থাকবে। কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু এই যে অবস্থায় আছে বাংলাদেশ, সেই অবস্থা কিন্তু পাওয়ার থাকবে না। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, এখনই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, আপনি যদি একটি কমেন্ট করেন তাহলে কিন্তু ওই কমেন্ট থেকে অনেক কিছু শিখতে পারবে, অনেক মানুষ অনেক কিছু জানতে পারবে। তো অবশ্যই কমেন্ট করে যান।